সেটাকে দিদির সেই চালাকিটাকে ধরতে পেরে তারা বলেছিল না আমরা যে কোথায় আলোচনা করতে পারব। দিদি সবসময় চাইছে যে ডাক্তাররা রিফিউজ করবে, কারণ তাতে তার ন্যারেটিভটা সুবিধাজনক দেখায়। তিনি দেখাতে চাইবেন আমি দিদি হয়ে গেলাম, মা হয়ে গেলাম, বন্ধু হয়ে গেলাম, কত কিছু হয়ে গেলাম, বহুরূপী আমার সব রূপ আমি দেখিয়ে দিয়েছি। আমি বাংলার বহুরূপী মমতা ব্যানার্জির সব রকমের রূপ আমার দেখানো হওয়া সত্ত্বেও ডাক্তারদেরকে আমি পরাভূত করতে পারছি না। তাই শেষে তিনি নিজে চলে গেলেন। তার সে কথা শুনে মনে হচ্ছে পৃথিবীতে এরকম সুন্দর আদর্শ মুখ্যমন্ত্রী বা প্রশাসক বলে পৃথিবীতে কি হতে পারে না। কিন্তু একবারে ভুলক্রমে তিনি কিন্তু পাঁচটা দফার যে দাবি তারা যে ছাত্র সমাজ করেছে, চিকিৎসক যারা করেছে, একবার তারা উল্লেখ করে। এবার ভাবেন বাকি মাত্র চলে যাওয়ার কিছু না, ছাত্রটাকে চিঠি পাঠিয়ে দিয়েছে, তখন যাবে আচ্ছা এসো। তখন ভাবে ছাত্রতা আমাদেরকে সরাসরি সম্প্রচার করা ছাড়া চলবে না, আমি বলবো সরাসরি সম্প্রচার হবে না, অতএব আবার স্টেলমেন্ট অচল অবস্থা করে যাবে। আমি আবার সেখানটাই আমার রাজনৈতিক তাস খেলে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করুন। আর আন্দোলনকারী যাবে ভিলেন না। দিদির একটাই লক্ষ্য, যেভাবেই হোক আন্দোলনকারীদের ভিলেন বানিয়ে মানুষের সঙ্গে তাদের সংঘাত বাড়ানো। এমন দিদি মোহন, দিদি হৃদয় এত বড় যে রুগী যারা মারা যায় তাদের ঘরে ঘরে টাকা পৌঁছে দিচ্ছে। বাপরে বাপ, রুগী ভর্তির ব্যবস্থা, ওষুধ পাওয়া যায় না, ওষুধ লুট করে হাসপাতাল ফাঁকা করে দিচ্ছে, ডেড বডি পাচার হয়ে যাচ্ছে, মরা যে ডেড বডির উপরে ধর্ষণ হচ্ছে, তার আবার ফটোগ্রাফি হচ্ছে। তাতে দিদির মাথা ব্যথা নাই। কারা মারা গেল কোন টাইমে জুনিয়র ডাক্তারদেরকে ভিলেন মারার জন্য তাদের ঘরে ঘরে ভোট পৌঁছে দিচ্ছে 2 লাখ করে। তাতেও যখন কাজ হচ্ছে না, দিদি তখন তাদেরকে দেখেছে ও নিরুপায় হেঁটে গেছে। কারণ ছাত্র যে আন্দোলনটা করছে চমৎকার, তাতে স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে দাবি আছে, তার মধ্যে রাজনীতি আছে। আমি আমাদের মতো রাজনীতির কথা বলছি না, কিন্তু নিশ্চয়ই স্নায়ুর লড়াই আছে, ওয়ার অফ নাক চলছে, একটা লড়াই নানা রকমের। এই লড়াইটা ওয়ার অফ নাক, ওয়ার অফ মোরালিটি, নৈতিকতার লড়াই, স্নায়ুর লড়াই। সেই স্নায়ুর লড়াই তারা কিন্তু কখন এগোতে হয়, কখন পিছাতে হয় তারা কিন্তু জানে। তাই তারা কিন্তু তাদের মতন করে আন্দোলন করে যখন দিদির প্রত্যেক কটা চালাকিকে তারা লাভ করছে, প্রত্যেক কটা চালাকিকে তারা এক্সপোজ করছে, তখন তাদেরকে সেখানটা ডাকা হয়। দিদি এটা বুঝতে পারেনি যে সরাসরি সম্প্রচারের কথা আমি যদি না করি তারপরেও ডাক্তাররা আলোচনা করি। কথা আছে না বাংলায় যে ওই বাঁশের থেকে বঞ্চিত দেওয়া হয়ে গেছে। যার কথা বলছেন মহামান্য স্বাস্থ্যমন্ত্রী, সে মহামান্য স্বাস্থ্যমন্ত্রীকে আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে, যে কংগ্রেসের মিটিং বিনা কারণে নাচতে নাচতে মমতা ব্যানার্জিকে গালাগালি দিল। আমি একদিন বললাম আপনাকে এরকম নিশ্চিতভাবে এই প্রতিবাদটা মানাচ্ছে, আপনি তো মহিলা, সেটা একটা মহিলা, প্রতিবাদ করুন, আন্দোলন করুন, আমরা তো করছি। কিন্তু এরকম অর্ধনৃত্য অবস্থায় নাচতে নাচতে কীর্তি দিচ্ছেন, এটা আমরা করি না। আমরা একটু গ্রাম বাংলার লোক তো, আমরা এগুলো অ্যালাউ করবো না। আপনি অন্য জায়গায় করবেন, এখানে করবেন না। আমার আগে মনে আছে সেই এলাকাটা কেতুগ্রাম এলাকার একটা অংশ, তো হঠাৎ করে তাকে দিচ্ছে এখন মমতা ব্যানার্জি ডানার বাঁশ দিল, বাঁশের থেকে কঞ্চির দর বেশি হয়ে গেছে। দেখুন সব ঠিক চলছিল, সব ঠিক চলছিল। কাল দিদি মিডিয়া কভারেজ পাচ্ছে, সকালে দিদির ভাষণ চলছে, সারদামণি কখনো কখনো ভোগের নিবেদিতা হয়ে দিদি জ্ঞান বিতরণ করছে, সব সুন্দর চলছে, কখনো চা খাতে ডাকছে। কিন্তু সব গড়বড় হয়ে গেল যখন টানা থাকা ওসি আর দিদির খুবই প্রিয়, দিদির ভাই সম, খুবই কাছের, স্নেহ মমতায় জড়ানো একজন ব্যক্তিত্ব সন্দীপ ঘোষ, যে মুহূর্তে এই 2
ব্যক্তিত্ব গ্রেপ্তারের খবর দিদির কাছে পৌঁছেছে। দিদি তখন আন্দোলন ভুলে গেছে। তাহলে হঠাৎ করে যখন আন্দোলনের আলোচনার ব্যবস্থা তৈরি হয়ে গেল, তখন আলোচনা হতে যাচ্ছে, দিদি টেবিল চেয়ার পেতে রেডি হয়ে গেছে। আন্দোলনকারীরা একের পর এক তাদের দাবি, যেগুলো তারা এতদিন ধরে করছিল, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সম্মানার্থে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তারা যখন নিজেদের অনেক দাবি কিছু অংশ ছেড়ে দিয়েও আলোচনা চেয়েছিলেন যাতে জটিল অবস্থা কাটে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। তখন দিদির কাছে কোনো রাস্তা ছিল না বাঁচবার, আর কোনো অপশন খোলা ছিল না। কারণ দিদি চেয়েছিল যে ডাক্তার আগে না করুন, আর তার লোকাচারী কি আছে বলুন তো? সে কে? তার একটাই পরিচয়, দিদির প্রিয় সখী। আর কে? চন্দ্রিয়া ভট্টাচার্য। তার নিয়ে আপনার মাথায় কথা বলুন, কে আছে তার কি লোকাচার নিয়েছে বলুন? তার বক্তব্যের কি মূল্য আছে? দিদি হয়তো তার মাধ্যমে বলছে। তো দিদি তো কদিন আগে বলেছিল যে ভাই নবান্নে আমার যে আলোচনা হয়ে গেল, আমি আর তোমাদের সামনে যাব না, যদি কিছু বলতে হয় তুমি অফিসার থেকে বলবে। সে দিদি ছিদ আবার বসেছে কোথায়? মঞ্চে। সে আবার কাউকে না কোথাও না বাড়িতে যাচ্ছে। তাকে ছাত্ররা বলেনি, ছাত্রীরা বলেন আপনার বাড়ি চলে যাবো। কালকে আন্দোলকেরা কি বলেছিল? পাশে স্বাস্থ্য হোন আপনারও দিল, সেখানে আলোচনা করুন। করেনি তিনি আলোচনা করুন, অন্তত তার হিম্মত নেই। তিনি জানেন যা প্রশ্ন করবে সেই প্রশ্নের জবাব দেওয়ার আমার ক্ষমতা নেই। মানে কি করে পালানোর পথটাও রুদ্ধ হয়ে যাচ্ছে। বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে না। 23টা 27টা কোথাকার রুগী মারা গেছে বলে তাদেরকে দোষটা করার চেষ্টা করেছিল, বাংলা মানুষ সেটাকে রিজেক্ট করে দিয়েছে। 7 লক্ষ 8 লক্ষ নাকি রুগী চিকিৎসা পাইছে, তার কোনো তথ্য না। তো বাংলার মানুষগুলোকে রিজেক্ট করছে, ফলে দিদির পালিয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তাই আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীকে আপনার জায়গা ছাড়তেই হবে। তৃণমূল দলের মধ্যে যদি প্রচন্ড অন্তর্বিরোধ, ইন্টারনাল রামলিং চলছে আমার খবর। দিদি তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। বাংলার মুখ্যমন্ত্রী অনেকদিন ক্ষমতায়, অনেকবার তিনি অনেক কিছু পার হয়েছে, কখনো সরদা, কখনো নারদা, কখনো শিক্ষা দুর্নীতি, কখনো পার হয়েছে। এবার যে দিদি খাঁজে পড়েছে, এ খান বড় গভীর খান। এখানে দিদি পার পাওয়া মুশকিল। কারণ বাংলার মানুষের কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আর্যিকর কাণ্ডকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা তার প্রশাসন করেছে, একদিকে তার স্বাস্থ্য দপ্তর, একদিকে তার পুলিশ দপ্তর, দুটো দপ্তরগুলি তো বিরোধ। এদিকে যাবেন তো স্বাস্থ্য, এদিকে যাবেন তো পুলিশ, আর দুটোর মাথা মমতা। কি জবাব দেবেন? আপনি যদি বলেন আমি মুখ্যমন্ত্রী কিন্তু আমি কোনো অ্যাকাউন্টেবিলিটি আমার, এটা হয় না। গণতন্ত্রে অ্যাকাউন্টেবিলিটি থাকতেই হবে, তাহলে গণতন্ত্রের মানে হয় না। অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই থাকতে হবে গণতন্ত্রে। একদিকে আপনার স্বাস্থ্য দপ্তরের কেচ্ছা কেলেঙ্কারি দুর্নীতি দুর্গন্ধ বেরিয়ে আসছে, আরেকদিকে পুলিশ তাদের ষড়যন্ত্রে কেমন তার ষড়যন্ত্রে সামিল হয়েছে বেরিয়ে আসছে। দেখছেন না সন্দীপ স্বাস্থ্য দপ্তর, হালদারবাবু না মন্ডলবাবু সে পুলিশ দপ্তর। যাই নির্বাচন আসে, কিন্তু পশ্চিমবঙ্গে সন্ত্রাস কখনো বন্ধ হতে চায়। রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক খুন, রাজনৈতিক হত্যা সারা ভারতবর্ষে সব থেকে বেশি হয় পশ্চিমবঙ্গে, এবং তার দায়িত্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবজ্ঞা করতে পারে। সারা দেশের মধ্যে সব থেকে বেশি রাজনৈতিক খুন হয় এই পশ্চিমবঙ্গে। কোথাও কোনো কিছু নেই। মালদা খুনে গেল আজকে সকালে। তাই স্বাভাবিকভাবেই আগামী দিনের ধর্মনিরপেক্ষ যারা রাজনীতি করে তাদের জন্য এটা খুব চিন্তার বিষয়। খুন যারা করেছে তারা এলাকার স্থানীয় তৃণমূলের দুর্বৃত্ত। তৃণমূলের দুর্বৃত্তের হাতে খুন হয়েছে কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তাই আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এর তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ করছি।
প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি করছি এবং পাশাপাশি আগামী দিনে আমরা মালদা জেলা জুড়ে আন্দোলন করবার সিদ্ধান্ত নিচ্ছি। দ্বিতীয় একটা কথা বলতে চাইছি, সেটা এই যে আজকে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলার চিকিৎসক সমাজ, দেশের চিকিৎসক সমাজ যেভাবে আন্দোলন গড়ে তুলেছেন এবং বাংলার আপামর সাধারণ মানুষ যেভাবে আন্দোলন গড়ে তুলেছেন তা ইতিহাসে এক বিরল স্থান অর্জন করেছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী বাধ্য হচ্ছে সেই সমস্ত আন্দোলনকারী চিকিৎসক ডাক্তারের সঙ্গে আলোচনা করে। এই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বছরের পর বছর এই বাংলার যারা শিক্ষক কর্মী, যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও চাকরিতে নিয়োগ হতে পারেননি, এই কলকাতার খোলা আকাশের নিচে তারা বছরের পর বছর আন্দোলন করে চলেছে। বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে কখনো আলোচনায় ডাকার প্রয়োজন মনে করে। আমরা গেছি, সারা বাংলার মানুষ গেছে, বিভিন্ন জন সেখানে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে আর তার মুখ্যমন্ত্রী তাদেরকে কখনো আলোচনায় ডাকবার প্রয়োজন মনে করে। তাই মনে রাখবেন, বাংলার মুখ্যমন্ত্রী কখনো কখনো আলোচনা করতে ডাকা মানে শখ করে ডাকছে না, ভালোবেসে ডাকছে না, সমস্যার সমাধান করতে উদ্গ্রীব বলে ডাকছে না। তিনি ডাকছেন কারণ তিনি নিরুপায়।